ফুটবল খেলা শেষ। খেলার মাঠে বসে আমরা কয় বন্ধুতে মিলে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ খেলোয়াড়দের চেয়ে এই খেলা যারা দেখে তাদেরও খাটনি হয় না বড় কম। প্রথমে টিকিট কিনতেই তো জনতার ধাক্কায় আর কনইয়ের গুঁতোয় জান হয় হয়রা, গতর যায় থেতো হয়ে। তারপর খেলা শুরু হবার আগে ঘন্টা 2-3 ধরে রোদে বসে তেষ্টায় কাঠ হয়ে অপেক্ষা। তারপর খেলার সময় উত্তেজিত হয়ে ষাঁড়ের মতন চিৎকার করা আর পাগলের মতন হাত পা ছোঁড়া, এবং মাঝে মাঝে গ্যালারি ভেঙে হুড়মুড় করে পপার ধরণী তলে হওয়া। এরপরেও কিঞ্চিত বিশ্রাম না করলে চলবে কেন? মোহনবাগান যেদিন জেতে সেদিন উৎসাহ আর আনন্দের ভিতরে তলিয়ে যায় সব কষ্ট। কিন্তু মোহনবাগানকে আজ উপড়ি উপড়ি 3-3টে আস্ত গোল হজম করতে দেখে আমাদের সমস্ত রক্ত যেন জল হয়ে গেছে। অসিত অত্যন্ত বিরক্ত স্বরে বলছিল, দূরদের নিকুচি করেছে, আর খেলা দেখতে আসবো না। যেদিন আসবো সেদিনই হারবে, ডিসগ্রেসফুল। অমিয় বললে, এই কথা তো রোজই বলি, কিন্তু মোহনবাগান খেলবে শুনলে বাড়িতে হাত পা গুটিয়ে বসেই বা থাকতে পারি কই। পরেশ বললে, ওই তো আমাদের রোগ, চরুকে পিঠ সরসর করে যে। নরেশ বললে, না এসেই বা করি কি বলো? বাঙালির জীবনে আর কোনো অ্যাডভেঞ্চার নেই তো, শুধু আমাদের জাত ভাইরা গোরাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। খানিকক্ষণ এটা দেখলেও রক্ত খানিকটা গরম হয়ে টপ বগিয়ে ওঠে। বীরেন্দা এতক্ষণ চুপ করে একপাশে বসে শীষ দিচ্ছি। হঠাৎ সে বলে উঠল, ওহ, ফুটবল খেলা যদি অ্যাডভেঞ্চার হয়, তাহলে মায়ের কোলে শুয়ে শুয়ে হাত পা ছোড়া, সেও তো মস্ত বড় অ্যাডভেঞ্চার। বীরেন্দা আমাদের সকলের চেয়ে 3-4 বৎসরের বড়, তাই আমরা সকলেই তাকে অনেকটা দলপতির মতোই দেখি। তর্ক বিতর্ক হলে তাকেই মধ্যস্থ মানি, বিপদে আপদে তার কাছ থেকেই সাহায্য পায়। সে কুস্তি জানে, বক্সিং জানে, লাঠি তলোয়ার খেলতে জানে, জাপানি জুদুৎসুরো এমন সব আশ্চর্য প্যাঁচ জানে যে তার চেয়ে ঢের বড় জোয়ানকেও চোখের নিমেষে তুলে আছাড় মারতে পারে। তার উৎসাহে আমরাও রোজ ব্যায়াম করি বটে, কিন্তু গায়ের জোরে আমরা কেউ তার কাছ দিয়েও যাই। এহেন বীরেন্দা হঠাৎ প্রতিবাদ করাতে সকলে একেবারে চুপ মেরে গেল। বীরেন্দা একটু থেমে আবার বললে, অ্যাডভেঞ্চারের কথা তো বললে, কিন্তু আসল শক্তি আছে কি? আমি বললুম, বীরেন্দা, তোমার কথায় আমরা তো শরীরচর্চায় অবহেলা করি না। আমাদের গায়ে তোমার মতো জোর না থাকলেও আমরাও নেহাত দুর্বল নই তো। বীরেন্দা বললে, আমি সে শক্তির কথা বলছি না, সে তো পশুর শক্তি। সাহস, সাহস, সাহসী হচ্ছে আসল শক্তি। মোষের চেয়ে চিতেবাঘের ঘায়ে ঢের কমজোর, তবু চিতেবাঘের কবলে মোষ যে মারা পড়ে তার কারণ হচ্ছে মোষ চিতার থেকে কম সাহসী জীব। সহসে পোষ মানে সহজে মারা পড়ে। বাঙালিরও আসল অভাব সাহসের, তার মুখে তাই অ্যাডভেঞ্চারের কথা শুনলে আমার হাসি পায়। নরেশ বললে, বীরেন্দা, আমাদের যে সাহসের অভাব আছে এমন কথাই বা তুমি মনে করছো কেন? বীরেন্দা বললে, মনে করবার কারণ নিশ্চয়ই আছে। ঘরের কোণ ছেড়ে বাইরে বেরিয়ে পড়া, তাতে আর কতটুকু সাহসের দরকার? কিন্তু বাঙালির সেটুকু সাহসও নেই। তারা ঘরের কোণে শুয়ে রোগে ভুগে মরবে, তবু চৌকাঠের বাইরে পা বাড়াবে না। পরেশ বললে, কিন্তু আমরা সে দলে নই, আমরা বাইরে বেরোতে রাজি আছি। কোথায় যেতে হবে বলো? গম্ভীর মুখে বীরেন্দা বললে, তাহলে চলো দেখি আমার সঙ্গে। কোথায়? কম্বোডিয়ায়। কাম্বোডিয়ায়? শ্যামের কাছে? হ্যাঁ হ্যাঁ, সায়ামের কাছে। পারবে যেতে? সবাই চুপ। বীরেন্দা হা হা করে হেসে বললে, কি আর কারোর মুখেই রানই যে, এই না বললে তোমরা বাইরে বেরোতে রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। আগ্রা চলো, দিল্লি চলো, আমরা সর্বদাই প্রস্তুত। কিন্তু এক কথায় 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে কি রাজি হওয়া চলে? নিশ্চয়ই চলে, তাকেই তো বলি অ্যাডভেঞ্চার।
কাম্বোডিয়া তো ভারতের দরজার কাছে। যারা অ্যাডভেঞ্চার চায় তারা এক কথায় উত্তর মেরুর ওপারেও যেতে রাজি হবে। দিল্লি আগ্রাতে একটা শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরিটা কি? বীরেন্দা, তুমি কি আমাদের পরীক্ষা করছো? সত্যি কি তুমি কাম্বোডিয়া যেতে চাও? আমার যে কথা সেই কাজ। আজ কদিন ধরে আমার মনে কাম্বোডিয়ায় যাবার স্বাদ হয়েছে। সেদিন সেখানকার ওঙ্কারধাম নামে এক মন্দিরের কথা পড়লুম। সেখানে নাকি এক বিরাট নগরের ধ্বংসাবশেষ আছে, আর তার ভেতর এক অদ্ভুত মন্দির। সেসব প্রাচীন ভারতবাসীর কীর্তি, আর সে কীর্তির কাছে জগন্নাথ, ভুবনেশ্বর, সাচির মন্দিরও ম্লান হয়ে যায়। জানো আমি আমার ভারতবর্ষকে কত ভালোবাসি? তাই ভারতের সে অমর কীর্তি আমি দেখতে যাব। আমি বললুম, বীরেন্দা তোমার সঙ্গে আমি যাব। বীরেন্দা আনন্দে দুই চোখ বিস্ফোরিত করে বললে, সত্যি? সত্যি বলছো সরল? আমি হেসে বললুম, আমার নামও সরল। আমি কথাও কই সরল, ভাষাও। যখন যাব বলছি নিশ্চয়ই যাব। বীরেন্দা বললে, শুনে সুখী হলাম, কিন্তু সরল ভেবে দেখো, ওঙ্কারধামে যেতে গেলে বাবু আনা চলবে না। আরামেরও সম্ভাবনা নেই। প্রথম কয়েকদিন কাটবে জাহাজে, অগাধ অপার সমুদ্রের ওপর, তারপর রেলগাড়ি, তারপর কিসের গাড়ি তা জানি না। হয়তো কোষের পর ক্রোশ পায়ে হেঁটেই প্রাণটি হাতে করে। প্রাণ হাতে করে কেন? ওঙ্কারধামে ত্রিসীমানার ভেতর লোকালয় নেই। ক্রোশের পর ক্রোশ খালি জঙ্গল আর জঙ্গল। তেমন জঙ্গল হয়তো আমরা জীবনে চোখেও দেখিনি। গভীর অরণ্যের ভিতরে সেই প্রাচীন মন্দির আর শহরের ধ্বংসাবশেষ। অতি সাহসীরও বুক সেখানে যেতে ভয় কাঁপতে পারে। সেখানে মানুষের বাস নেই বটে, কিন্তু তবু মানুষ থাকাও অসম্ভব নয়। তবে সেসব মানুষের সঙ্গে দেখা হলে আমাদের জীবন নিয়ে তারা যে টানাটানি করবে না, এ কথাও জোর করে বলা যায় না। তার উপরে বাঘ, ভাল্লুক, হাতি, সাপেরা সেখানে নিত্যই হোম রুলের স্বাধীনতা ভোগ করছে। আমাদের মতন অতীতের দেখলে তারা আদর করবে না নিশ্চয়ই, কারণ তারা তো এখনো বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়নি। তার উপর আছে রোগের ভয়, দৈব দুর্ঘটনা। হঠাৎ কিছু হলে ডক্টর নীলরতন সরকারকেও খবর দেওয়া চলবে না, অ্যাম্বুলেন্স কারও ডাকা চলবে না। এসব কথা তলিয়ে ভেবে দেখো সরল। দৃঢ়স্বরে বললুম, আমি কিছু ভেবে দেখতে চাই না বীরেন্দা, আমি খালি তোমার সঙ্গে যেতে চাই। আমিও আচম্বিতে বলে উঠল, আমিও কিছু ভাববো না বীরেন্দা, তোমার সঙ্গে পোটলা বেঁধে বেরিয়ে পড়বো। বীরেন্দা সবিস্ময়ে বললে, তুমিও আমাদের সঙ্গে যাবে? কেন যাব না? আমি কি কাপুরুষ? না না, তোমার কথা শুনে তোমাকে আর কাপুরুষ বলতে পারি না, কিন্তু তুমি আমাদের সঙ্গে কেমন করে যাবে? তুমি তো সরলের মতো স্বাধীন নও। তোমার মা আছেন, বাবা আছেন, তারা তোমাকে যেতে দেবেন কেন? আমিও বললে, আচ্ছা, মা বাবাকে রাজি করবার ভার আমার ওপর রইল। বীরেন্দা, তুমি জানো না তোমার ওপর আমার মা আর বাবার কতখানি শ্রদ্ধা। এই তো সেদিন কথা কথা বাবা বলছিলেন, বীরেন সঙ্গে থাকলে অমিয়কে আমি জমের মুখেও ছেড়ে দিতে পারি। বীরেন যে দুর্ভেদ্য বর্ম, দেবরাজের বজ্র সেই বর্মে লেগে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তুমি কি মনে করো বীরেন্দা, আমার বাবা মিথ্যে কথা বলছিলেন? তোমাকে যে চিনেছে সেই এই কথা বলবে। তোমার সঙ্গে মরতেও আমার ভয় করে না। আমি তোমার সঙ্গে যাব বীরেন্দা। বীরেন্দা মৃদু মৃদু হেসে বললে, না না, তা বলিনি, তবে তার বিশ্বাস অন্ধ হতেও পারে তো। আমি বললুম, তাহলে কবে আমরা রওনা হচ্ছি? 2 সপ্তাহের ভেতরে, কিন্তু যাবার আগে 3টে বন্দুকের পাস চাই। রিভলভার তো আমার কাছেই আছে। জঙ্গলের ভেতর বন্দুক রিভলভারের মতন বন্ধু আর নেই। অসিত বললে, তাহলে সত্যিই তোমরা যাবে? বীরেন্দা বললে, তোমার সন্দেহ হচ্ছে নাকি? পরেশ বললে, একে আমি সাহস বলি না, এ হচ্ছে স্রেফ গোয়ার্তুমি। নরেশ বললে, তা নয় তো কি? বীরেন্দা বললে, বেশ, আমরা একটু গোয়ার্তুমি করেই দেখি না কেন? তোমাদের মতন বুদ্ধিমান মাথা ঠান্ডা লোকেদের অ্যাডভেঞ্চারের জন্য ফুটবল খেলার মাঠ আছে, বায়োস্কোপের ছবি আছে, ট্রাম গাড়ির বাঁধানো রাস্তা আছে,
আর ম্যালেরিয়া জ্বরে শুয়ে আরাম করে কাঁপবার জন্য নরম বিছানা আর পুরু লেপ আছে। কিন্তু গোয়াররা উড়োজাহাজ চড়ে হিমালয়ের টঙে ঠান্ডা খেতে যেতে পারে, সাবমেরিনে বসে সমুদ্রের অতলে ডুব দেয় খালি মরবার জন্যে। কিন্তু তারা না মরলে তো সারা পৃথিবীর মানুষ বাঁচতে পারতো না। গোয়াররা মরতে জানে বলেই মানুষ হয়েছে আজ শ্রেষ্ঠ জীব। নীলিমার অসীম জগতে চলেছি, ভেসে চলেছি। মাথার উপরে প্রশান্ত নীল আকাশ, পায়ের তলায় অশান্ত নীল সাগর। যেদিকে তাকাই আর কোনো রং নেই, বিশ্বময় যেন থই থই করছে নীলিমা। এরই মাঝখান দিয়ে জাহাজ ভেসে চলেছে সিন্ধুর বুকে বিন্দুর মতো। এমন একে রেখে নীলপটে সাদা ফেনো আলপনায় দীঘল রেখে পৃথিবীর মাটির গান আর শোনা যায়। বনের মর্মর, পাখির রাগিনী, নদীর টান, বাতাস শুধু মাটির স্মৃতি বহন করে আনছে। কিন্তু তার উদাসী নিঃশ্বাস আজ হারিয়ে ফেলেছে ফুলের মৃদু গন্ধ। কি বিস্ময়, কি আনন্দ! চারিদিক থেকে আজ যেন আমাদের আকুল আহ্বান করছে অনন্ত। অমিয় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বীরেন্দা, বীরেন্দা, আমাদের এতদিনের চেনা পৃথিবী যে এই দুদিনেই এমন অচেনা হয়ে উঠতে পারে তা আমি স্বপ্ন ভাবতে পারিনি তো। বীরেন্দা হেসে তার পিঠ চাপড়াতে চাপড়াতে বললে, মায়ের কোলে শুয়ে আর স্কুল বই পড়ে কি পৃথিবীকে চেনা যায় ভাই? কূপে বসে ব্যাঙ যেমন দেখে জগৎ কূপের মতন, ঘরে বসে আমরাও তেমনি দেখি পৃথিবীকে চার দেওয়ালের মাঝে বন্দিনীর মতো। কিন্তু আজ আমরা স্বাধীন পৃথিবীর সঙ্গে আলাপ করতে এসেছি। স্বাধীনতার যে কত রূপ এবারে আমরা চোখের সামনে তা দেখতে পাবো। আমি বললুম, কিন্তু দেশের জন্য আমার বড় মন কেমন করছে বীরেন্দা। মনে হচ্ছে পৃথিবীর যত রূপই থাক, আমার বাংলাদেশে বসে সবুজ গাছপালার ভিতরে ধান দোলানো, সোনা ছড়ানো মাঠের উপরে যে অপরূপ রূপ দেখি, সে রূপের চেয়ে মিষ্টি যেন আর কিছুই নেই। বীরেন্দা মুখ টিপে টিপে হাসতে লাগ। আমি বললুম, তুমি হাসছো বীরেন্দা? কোনো বাঙালি ভেবে মনে মনে আমাকে বুঝি ঘৃণা করছো? বীরেন্দা গম্ভীর হয়ে বললে, না ভাই সরল, আমি কি তোমাকে ঘৃণা করতে পারি? তুমি মানুষ, তাই দেশের জন্য তোমার প্রাণ কাঁদছে, তোমাকে শ্রদ্ধা করি। দেখো না, এই যে ইংরেজ জাত, দেশ ছেড়ে তারা পৃথিবীর কোথায় না যায়, তাই বলে কি তাদের প্রাণ কাঁদে না? কাঁদে বই কি, তবু তারা দেশ ছাড়ে দেশকেই বড় করবার জন্য। কিন্তু তারা যেখানেই থাক, আফ্রিকার জঙ্গলে, সাহারার মরুপ্রান্তরে আর হিমালয়ের তুষার শিখরে বসে শুধু একই গান গাইবে, হোম হোম সুইট হোম। বিলেতের কুয়াশাকেও তারা ভালোবাসে। আর আমাদের বাবু সাহেবেরা,
আমাদের জাহাজ সিঙ্গাপুরে এসে পৌঁছল। জাহাজ এখানে অনেকক্ষণ থামবে শুনে আমরা তীরে নেমে পড়ব। আজ কদিন পরে ডাঙার মানুষ পায়ের তলায় আবার মাটিকে পেয়ে যেন হাঁপ ছেড়ে পাচ্ছে। সিঙ্গাপুরের কথা সকলেই জানেন, কাজেই সে কথা আমি আর এখানে বলতে চাই। সিঙ্গাপুরে নানা জাতীয় রকম বেরকমের মুখ দেখ। এই শহরটা যেন দুনিয়ার নানা জাতির চেহারার নমুনা নেওয়ার যায়। এখান থেকে আমরা কোচিন চীনের বন্দর সাইগনে যাত্রা করি, সেও প্রায় 4 দিনের পথ। তারপর সেখান থেকে যাব যশোধরপুরের ওঙ্কার ধাম। জাহাজ যখন সিঙ্গাপুর ছাড়ল দেখলাম যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এই নতুন যাত্রীরা সবাই প্রায় চিনে নেয়। অমিয় বললে, এইবার থেকে থ্যাবড়ানাকে দেশ শুরু হবে। বীরেন্দা বললে, না অমিয়, এইবার থেকে স্বাধীন এশিয়া শুরু হবে। ঘুমের দেশ থেকে এইবার আমরা জাগরণের দেশের দিকে এগিয়ে যাচ্ছি, যে দেশ সাদা চামড়ার লোহার বেড়ি পায়ে পড়েনি। আমরা চলেছি উত্তর দিকে। বাদিকে আছে মালয় উপদ্বীপ। দ্বিতীয় দিনের রাত্রে হঠাৎ আমাদের ঘুম ভেঙে জেগে উঠেই শুনি ভীষণ গোলমাল, বন্দুকের শব্দ, অনেকগুলো পায়ের ছুটোছুটি আওয়াজ, অনেকগুলো কণ্ঠের চিৎকার আর আমাদের দুজনকে কামরা থেকে বেরোতে বারণ করে বীরেন্দা তাড়াতাড়ি বাইরে ছুটে গেল। হতভম্বের মতন বসে আছে। বীরেন্দা আবার দ্রুত পদে ফিরে এসে কামরার দরজার ভিতর থেকে বন্ধ করে দেয়। তার মুখ বিবর্ণ। আমি জিজ্ঞাসা করল, কি হয়েছে বীরেন্দা? বোম্বেটে। বোম্বেটে? হ্যাঁ, সিঙ্গাপুর থেকে একদল বোম্বেটে যাত্রী সেজে জাহাজের উপরে উঠেছিল। তারা জাহাজের লোকেদের আক্রমণ করেছে। এই চীনের সমুদ্র হচ্ছে বোম্বেটের স্বর্গ। এই বোম্বেটেরা বড় নিষ্ঠুর, কাউকে এরা ক্ষমা করো না। সরল, আমিও। বন্দুকের বাক্স খুলতে খুলতে আমি বললুম, তাহলে কি আমাদের এখন বোম্বেটের সঙ্গে যুদ্ধ করতে হবে? বোম্বেটেরা দলে ভারী, তাদের সঙ্গে যুদ্ধ করা বৃথা। তবে এও ঠিক যে আমরা কাপুরুষের মতন মরবো না। কি বলো সরল? আমিও বীরেন্দার পাশে দাঁড়িয়ে বললে, আমি তো আগেই বলেছি বীরেন্দা, তোমার সঙ্গে মরতেও আমার ভয় করে না। বীরেন্দা বললে, জানি তোমরা হচ্ছে খাঁটি ইস্পাত, দুমড়লেও ভাঙবে না। বাইরে যাত্রীদের কান্না আর বোম্বেটের চিৎকার আরো বেড়ে। বীরেন্দা বললে, কাপুরুষের কান্না শোনো, ওরা ভুলে গেছে কেঁদে কেউ কোনোদিন বাঁচতে পারে না। আমিও বললে, বীরেন্দা, লড়াই করার জন্য আমার হাত দুটো নিষ্পিস করছে। সব যথাসময় ভাই, সব যথাসময়ে। মরবার সময় এলে হাসি মুখেই মরবো, কিন্তু এখন দেখা যাক বাঁচবার কোনো উপায় আছে কিনা। আমি বললুম, ভাঙা হলেও কথা ছিল, কিন্তু এ যে অগাধ সমুদ্র বীরেন্দা, মুক্তির কোনো উপায় নেই। গোলমালটা হচ্ছে জাহাজের বাঁ দিকে, ডান দিকে কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা, তোমরা আর আমার পিছনে চুপি চুপি এসো, আমি না বললে কিন্তু বন্দুক ছুড়ো না। এই বলে বীরেন্দা কামরার দরজা খুলে মুখ বাড়িয়ে বাঁ দিকে একবার চেয়ে দেখলে, তারপর আমাদের ইঙ্গিত করে ডান দিকের পথ ধরলে। আমরা দুজনে গুড়ি মেরে তার পিছনে পিছনে চলল। জাহাজের এদিকটা অন্ধকার, সমুদ্রের বুকে অন্ধকার, আকাশেও আলোর রেখা নেই। আচম্বিতে কি একটা শব্দ হল। পর মুহূর্তে বীরেন্দা সিধে হয়ে দাঁড়িয়ে উঠল এবং তারপরে সমুদ্রের ভিতর ঝাপাং করে আর একটা শব্দ। কিছুই বুঝতে না পেরে আমরা দুজনেও দাঁড়িয়ে পড়ল। চুপি চুপি বললুম, কি হলো বীরেন্দা? একটা বোম্বেটে কমলো। অন্ধকারের ভেতরে যে লোকটা হঠাৎ আমার ঘাড়ে লাফিয়ে পড়েছিল, কিন্তু সে জানতো না যে আমার এই হাত দুটো দিয়ে আমি 6 মন বোঝা তুলতে পারি। তোমরা টের পাড়ার আগেই একটা টু শব্দ করতে না করতেই তাকে তুলে সমুদ্রে ছেড়ে দিয়েছি। পাতালে যেতে তারা দেরি লাগবে না। যে হাত এত সহজে এমন কাণ্ড করতে পারে, অন্য সময় হলে সে হাতের শক্তির কথা খানিকক্ষণ অবাক হয়ে ভাবত, কিন্তু এখন আর ভাববার সময় নেই, কারণ পিছনে কাদের চিৎকার আর পদশব্দ শুনল। বীরেন্দা বললে, সাবধান,
দৌড়ে আমার কাছে এসো। কিন্তু বেশি দূর দৌড়তে হলো না, আমরা একেবারে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। তারপরেই রেলিং, আর তার নিচেই সমুদ্র। বীরেন্দা বললে, আপাতত আমরা বেঁচে গেল। কি করে বীরেন্দা? বোম্বিটেরা যে এসে পড়লো। না, ওরা আমাদের দেখতে পায়নি, ওদিকে কোনো কামরা নেই। ওরা বোধহয় খানিকক্ষণ এদিকে আসবে না, কিন্তু তার আগেই আমরা নিরাপদ হতে চাই। আমরা এদিকে এসেছি কেন জানো? এই দড়িগুলোর জন্য। এই দড়িগুলো যেখানে আছে, আমি দিনের বেলাতেই তা দেখেছিলাম। সেখানে অনেকগুলো কাছি কুণ্ডলি পাকানো অজগরের মতন পড়ে আছে বটে, আমি বললুম। কিন্তু এই দড়িগুলো নিয়ে আমরা করব কি? বীরেন্দা বললেন, দেখছো এই দড়িগুলো জাহাজের সঙ্গে বাঁধাই আছে। 3 গাছা দড়ি সমুদ্রের ভেতরে ফেলে। আমরা কি আর একটারা দড়ি ধরে ভাসতে পারবো না? কিন্তু তারপর? পরের কথা পরে ভাবা যাবে। আবার পায়ের শব্দ শুনছি, না আমার দেরি নয়। বীরেন্দার সঙ্গে সঙ্গে আমরাও এক এক গাছা দড়ি সমুদ্রের ভিতরে ফেলে অনেক জিমন্যাস্টিক করেছি। সুতরাং দড়িগুলো ধরে নিচে নেমে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। সমুদ্রের জল যখন আমার কোমর পর্যন্ত গ্রাস করেছে, বীরেন্দা হাসতে হাসতে বলে উঠল, আমরা অ্যাডভেঞ্চার খুঁজছিল, কিন্তু তাকে বোধহয় আর খুঁজতে হবে না। কি বলো সরল? আমি বললুম, তবে অ্যাডভেঞ্চারের গল্প দেশে গিয়ে করতে পারবো না, এই যা দুঃখ। আমি বললে, সেদিন তুমি বলছিলে না বীরেন্দা, আমরা জাগরণের দেশের দিকে যাচ্ছি? সে কথা ঠিক। আজ সারা রাতি আমাদের আর ঘুমাতে হবে না। আমি বললুম, হয় হয় 3-3টে ভারত সন্তান জেগে উঠে মোটা কাছি নিয়ে গভীর রাতে যে আজ সাগর মন্থনে নেমেছেন, যারা স্বদেশী কবিতা লেখেন, এই দৃশ্য তারা দেখতে পেলেন না তো? আমিও দড়ি ধরে ভাসতে ভাসতে গুনগুন করে একটা হাসির গান গাইতে লাগলাম, এবং তার সঙ্গে শীষ দিতে শুরু করলে বীরেন্দা। অন্ধকারের তরঙ্গ বইছে মাথার উপর, সমুদ্রের তরঙ্গ বইছে দেহের চারিপাশ ঘিরে। দড়ি ধরে আমরা ভাসছি আর ভাসছি, যা দেখছি আর অনুভব করছি, এ কি সত্য, এ কি স্বপ্ন? হঠাৎ আমাদের আশেপাশে ঝপাং করে শব্দ হতো, যেন উপর থেকে কী সব পড়ছে। ভাবলুম বোম্বেটেরা নিশ্চয়ই টের পেয়েছে যে জাহাজের সঙ্গে আমরাও দড়ি ধরে ভেসে চলেছি, তাই আমাদের মারবার জন্য ভারী ভারী জিনিস ছুটছে। কিন্তু বীরেন্দা বললে, আমি শুনেছি বোম্বেটারা যখন জাহাজ দখল করে তখন মাঝে মাঝে যাত্রীদের হত্যা করে সমুদ্রে ফেলে দেয়। আমাদের চারদিকে যেসব শব্দ হচ্ছে তা নিশ্চয়ই এক একটা লাশ পড়ার শব্দ। সর্বাঙ্গ শিউরে উঠল। জাহাজের উপরে থাকলে আমাদেরও তো এই অবস্থা হতো। এতক্ষণে আমাদেরও দেহ হয়তো চীন সমুদ্রের জলে ভাসতে ভাসতে চলে যেত কোথায় কে জানে। আচম্বিতে আমার খুব কাছেই একটা শব্দ হল, এত কাছে যে সমুদ্রের জল ছিটকে আমার চোখে মুখে লাগল। একটু পরেই কি একটা জিনিস আমার গায়ে এসে ঠেকল। হাত দিয়ে সেটাকে ঠেলে দিতে গিয়েই বুঝলুম মানুষের দেহই বটে। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। জ্যান্ত মানুষের দেহ এত ঠান্ডা হয় না। তাড়াতাড়ি দেহটাকে দূরে ঠেলে আমি অস্ফুট চিৎকার করে বীরেন্দা বললে, কি হলো, কি হলো সরল? আমি শিউরোতে শিউরোতে বলল, একটা মরা, আমি একটা মরার গায়ে হাত দিয়েছি। সেজন্য আজকে উঠলে কেন? জীবনেই প্রথম আমি মরার গায়ে হাত দিল। হাত দিতেই আমার দেহের ভিতরটা যেন কিরকম হয়ে উঠল। সেজন্য আজ আতকে উঠে লাভ নেই সরল। যে অবস্থায় আমরা পড়েছি, কালকে হয়তো আমাদেরই ওদের মতন মরা হতে হবে। রবি ঠাকুরের ভাষায় এখন আমাদের জীবন মৃত্যু পায়ের ভৃত্য। প্রাণ নিয়ে এখন আমাদের খেলা করতে হবে, তা সে প্রাণ নিজেরই হোক আর পরেরই হোক। বীরেন্দা, সেদিনকে একটি কবিতা পড়েছিলাম, আজ আমার তাই মনে হচ্ছে। সাবাস, আমি তুমি বাহাদুর ছেলে বটে। এমন সময়ও
তোমার কবিতার কথা মনে হচ্ছে। কবিতাটির খানিকটা শোনো। মরণ আমার খেলার সাথী, জীবনও মোর তাই, এই দুনিয়ায় খেলতে আসা ভাবনা কিছু নাই, অট্টহাসি হাসছি মুখে, মরেও আমোদ পাই, হো হো ভাবনা কিছু নাই। সত্যি বলছি বীরেন্দা, আজকের রাতটা আমার ভারী ভালো লাগছে। প্রথম সূর্যোদয় দেখল। কালকের রাতে যেসব হতভাগ্যের বুকের রক্ত সমুদ্রের ওপরে ঝরে পড়েছে, যেন তাই মেখেই রাঙা হয়ে জলের ভিতর থেকে সূর্যদেব আজ তার মাথা তুলে নীলাকাশের চারিদিকে তাকিয়ে দিল। কোনো দিকে তীরের আভাস পেলুম না, থই থই করছে খালি অনন্ত নীল জল। জাহাজের উপরে নিরাপদে বসে এই কয়েকদিন সমুদ্রকে যেমন মধুর লাগছিল, আজ আর তেমনটি লাগল না। সারা রাত জলে থেকে সকালের বাতাসে দেহের ভিতরে শীতের কাঁপুনি ধরে, তার উপরে নানান ভাব। সমুদ্রে ভেসে না হয় বোম্বেটের ছুরি থেকে আপাতত রেহাই পেয়েছি, কিন্তু মানুষের দেহ তো লোহা কি পাথর নয়, এমনভাবে জলের ভিতরে আর কদিন থাকতে পারবো? আর না হয় জলেরই ভিতরে কোনো রকমে রইল, কিন্তু কি খেয়ে বেঁচে থাকবো? আমি আচমকা চেঁচিয়ে হাঙর হাঙর! চমকে ফিরে তাকিয়ে দেখি মস্ত বড় একটা হাঁড়, আর তার ভিতরে কতকগুলো ধারানো চকচকে দাঁত। সাদা মাছের মতো প্রকাণ্ড একটা দেহ চোখে পড়ে, কিন্তু পর মুহূর্তেই দেহটা জলের ভিতরে যেন একটা বিদ্যুৎ খেলিয়ে মিলে গেল। বীরেন্দা দড়ি ধরে ওপরে উঠতে উঠতে বললে, উপরে ওঠো, উপরে ওঠো। আমি ওর সঙ্গে আমিও দড়ি ধরে উপরে উঠে গেল, এবং পরপলকেই দেখলাম হাঙরটা ঠিক আমাদের নিচে এসে হাজির হয়েছে। শিকার পালিয়েছে দেখে সে যে খুবই খাপ্পা হয়েছে তার প্রমাণ দেবার জন্য জল থেকে আমাদের দিকে আমাদের মস্ত একটা লম্ফ ত্যাগ, কিন্তু আমরা তখন তার নাগালের বাইরে। তবু সে আশা ছাড়ল, জাহাজের পিছনে পিছনে আসতে এবং মাঝে মাঝে দাঁত বার করে কুৎসিত হাই তুলতে লাগল। এদিকে দড়ি ধরে ওপরে ঝুলতে ঝুলতে আমাদের হাত ভেড়ে, অথচ আমাদের এখন ওপরে উঠবারও জন্য বোম্বেটের ভয় এবং জলে নামারও উপায় নেই, হাঙরের ভয়। এমন সময়ও আমি ঠাট্টা করবার লোভ সামলাতে পারলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ভায়া, এমন অবস্থায় পড়লে তোমার কবি কি বলতেন? মরণকে কি তার খেলার সাথী বলে মনে হতো? আমিও তখনও দম্বার পাত্র নন। সে হেসে বললে, আচ্ছা আচ্ছা সরলদা, হাঙরের কটা দাঁত আছে গুনে দেখো দেখি। আমি অগত্যা মনে মনে হাড় মেরে প্রকাশ্যে বললুম, সেজন্য এখনই মাথা ঘামাবার দরকার নেই, একটু পরে সকলকেই তো হাঙরের পেটের ভিতর ঢুকতে হবে, তখন দাঁত গুনে দেখবার যথেষ্ট সময় পাওয়া যাবে। আমি ওর মুখ তখন রাঙা টকটকে হয়ে উঠেছে। সে যেন নিজের কণ্ঠ প্রাণপণে চাপতে চাপতে বললে, না না সরলদা, আমায় কিন্তু এখনই মাথা ঘামাতে হচ্ছে। আমার হাত একবারে অবশ হয়ে গেছে, আমাকে এক্ষুনি হাঙরের পেটের ভিতরে যাত্রা করতেই হবে। বীরেন্দা তাড়াতাড়ি জামার ভিতরের দিকে হাত চালিয়ে একটা রিভলভার বার করে বললে, বোম্বেটেরা পাছে শুনতে পায় সেই ভয়ে এতক্ষণ রিভলভার ছুটতে পারছিল না, কিন্তু এখন দেখছি না ছুড়ে আর উপায় নেই। বলেই সে হাঙরটিকে লক্ষ্য করে উপরি উপরি দুবার রিভলভার। হাঙর বাবাজি মানুষের বদলে দুটো গরম শীষের গুলি খেয়েই চো করে জলের তলায় ডুব মারল। বাঁচল কি মরল জানি না, তবে জলের ওপরে দেখা গেল খানিকটা রক্তের। রিভলভারের আওয়াজ যে জাহাজের ওপর থেকে কেউ শুনতে পেয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া গেল। আমরা তখন নিশ্চিন্ত হয়ে আবার জলের ভিতরে নাম। সকালবেলায় সূর্যকে দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু তখন ভাবতে পারিনি যে সেই সূর্যকেই পরে অভিশাপ দিতে হবে।
কে জানতো যে রোদে সমুদ্রের জলও এমন গরম আর সূর্যের তাপ এমন অসহনীয় হয়ে ওঠে। তরঙ্গের সঙ্গে নৃত্যশীল সূর্যকিরণ যে এত তীব্র হয়ে উঠে চোখ প্রায় কানা করে দিতে পারে, তাও আমাদের জানা ছিল না। একেকাল রাত থেকে এক ঢোকো জল পান করি, তার উপরে সূর্যের এই অত্যাচার। সমুদ্রের বিপুল জলরাশির ভিতরেও বারংবার ডুব দিয়ে মনে হতে লাগলো বুকের ভিতরটা যেন মরুভূমির মতন শুকিয়ে গিয়েছে। জল নেই, সেখানে এক ফোঁটাও জল নেই। অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস! এত জল এখানে, অথচ জলাভাবে আমরা মরতে বসেছি। একবার আর সইতে না পেরে সমুদ্রের জলে চুমুক দিই, আর তা ভীষণ নোনতা বলে তখনই উপড়ে ফেলতে পথ পাই। অমর নীলপদ্মের নীলিমা মাখানো সুন্দর জল, কিন্তু তা পান করা কি অসম্ভব। কাল থেকে ঘুমোইনি, সারাদিন আহারও নেই। তার উপরে সামনে দড়ি ধরে ঝুলে থাকা জলের ভিতরে ভাসছি বটে, কিন্তু হাত দুটো যেন ছিঁড়ে পড়ছে। জাহাজ সমানে চলেছে, কিন্তু তখনও কোনো দিকে ডাঙা দেখা যাচ্ছে না। তারপর সূর্য যখন অস্ত গেল, তখন আমরা প্রায় মড়মড় হয়ে পড়ছি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল। ধীরে ধীরে আবার সেই অন্ধকার ঘন হয়ে উঠতে লাগলো, যে অন্ধকারের ভিতর কাল এক রাত্রেই আমাদের জীবনটা উল্টে পাল্টে একেবারে অন্য রকম হয়ে গেছে। সন্ধ্যা এলো, আঁধার এলো, রাত্রি এলো, কিন্তু সূর্যের তাপে কণ্ঠের ভিতরে যে তৃষ্ণার আগুন জ্বলে উঠেছে, সে আগুন না নিভে প্রবল হয়ে উঠল দ্বিগুণতর। আমি বললুম, বীরেন্দা, মরতে আমি ভয় পাই না, কিন্তু এমন তিলে তিলে মরণের দিকে এগিয়ে যাওয়া ভয়ানক নয় কি? অমিয় বললে, হ্যাঁ সরলদা, এবার আমিও তোমার সঙ্গে একমত। এমনভাবে বেঁচে থাকার কষ্ট আর সওয়া চলে না। তার চেয়ে এসো আমরা দড়ি ছেড়ে ডুব দিই, 5 মিনিটেই সব ব্যথা জুড়িয়ে যাবে। বীরেন্দা একটাও কথা কইলেন। জাহাজের ছায়া যেখানে জলের উপরে শেষ হয়েছে, তারপরের অনেকখানি জায়গা আলোক উদ্ভাসিত হয়ে উঠেছে। এই আলো আসছে জাহাজের উপর থেকে। এই আলো দেখছি আর মনে হচ্ছে আমরা অন্ধকারে, অনাহারে, অনিদ্রায়, তৃষ্ণায় আর পরিশ্রমে মরণোন্মুখ হয়েছি। আর জাহাজের ওপরে আলোকিত কক্ষে বসে একদল হত্যাকারী শয়তান। আমার চিন্তায় বাধা দিয়ে অমিয় বললে, বীরেন্দা, আর না, এই আমি দড়ি ছাড়লুম। বীরেন্দা বললে, না অমিও না, আর একটু অপেক্ষা করো। আর অপেক্ষা করে মিছে কষ্ট বাড়াই কেন বীরেন্দা? মরণ আমাদের ধরবার আগে আমরাই কেন মরণকে এগিয়ে গিয়ে ধরি না? বীরেন্দা বললে, তোমরা দুজন একটু সবুর করো, আমি একবার জাহাজের ওপর গিয়ে দেখে আসি কোনো উপায় আছে কিনা। আমরা দুজনেই একসঙ্গে বলে উঠলুম, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। না না, তাহলে গোলমাল হওয়ার সম্ভাবনা, আমি একলাই যাব। কিন্তু তুমি যদি বিপদে পড়ো? তাহলে তোমরা দুজন থাকলেও কোনো উপকার হবে না। এই বলে বীরেন্দা দড়ির সাহায্যে আবার উপরে উঠতে লাগল। 15 মিনিট, আধ ঘন্টাও কেটে গেল বোধহয়। আমি বললুম, এখনো বীরেন্দার দেখা নেই? আমিও বললে, আমি যেন ওপর থেকে মাঝে মাঝে কাদের হট্টগোলের শব্দ শুনতে পেয়েছি। চলো আমরাও ওপরে উঠি। না, আর একটু দেখি, বীরেন্দার কথা অমান্য করা উচিত না। বোধ হয় আরও আধ ঘন্টা গেল, তবু বীরেন্দার দেখা নেই। আমার মন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল, নিজের কষ্টের কথা ভুলে গেল। অমিয় বললে, সরলদা, আর নয়, বীরেন্দা নিশ্চয়ই বিপদে পড়েছেন। আমি বললুম, হ্যাঁ চলো, আমরাও উপরে উঠি। এখানে এমন করে মরার চেয়ে উপরে গিয়ে বীরের মতন মরার ঢের ভালো। আমার কথা শেষ হতে না হতেই উপর থেকে একসঙ্গে আমাদের দুজনেরই দড়িতে টান পড়ল। কারা যেন আমাদের টেনে তুলছে। আমি হতাশভাবে বললুম, না আমিও, এ বীরেন্দা নয়। দেখছো না, একসঙ্গে আমাদের দুজনেরই দড়িতে টান পড়েছে। নিশ্চয়ই একজনের বেশি লোক দড়ি ধরে টানছে। তবে কি? হ্যাঁ, আমার আর কোনো সন্দেহ নেই। বোম্বেটেরা
আমাদের কথা টের পেয়েছে। আমরা যদি দড়ি ছেড়ে দিই? সমুদ্রে ডুবে মরব।